যেটা শোনা মাত্রই কেনিত কিছুটা অবাক হলো। পুনরায় নিজেকে স্বাভাবিক করে তাচ্ছিল্যের সাথে হাসতে হাসতে বলল, লাইক সিরিয়াসলি? তুই এমন কিছু স্বপ্ন দেখছিস? তোর মেয়ে আমার বিয়ে করা বউ, তার মানে এই না যে ওর সাথে আমি আমার পুরো জীবনটা কাটিয়ে দেব। আর তুই যে স্বপ্ন দেখছিস তা কখনোই সম্ভব না। তোর সাথে আজ যা হচ্ছে সেটা তোর কর্মফল। এমনটা কোনোদিনও আমার সাথে হবে না, কারণ আমি এমনটা হতে দেব না। কেনিতের রাগান্বিত হয়ে বলা কথাগুলো তো যেন তারেকের হাসি থামল না, যা দেখে কেনিতের রাগটা আরো বাড়তে লাগলো। তবে এই মুহূর্তে আনায়াকে এখান থেকে নিয়ে যাওয়াটা বেশি জরুরি, তাই মাথাটা আর গরম করার ইচ্ছে তার নেই। যে কারণে কেনি তারেকের উদ্দেশ্যে বাঁকা হেসে বলল, যত পারিস হেসে নে। তোকে তো আমি একটু পর দেখে নিচ্ছি। তুই মৃত্যুর আগে নিজের জীবনটা এনজয় কর, আর আমি না হয় তোর মেয়েকে এনজয়। কেনিত নিজের কথাটুকু আর সম্পূর্ণ না করে ঘাড় কাত করে বাঁকা হাসল এবং সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আনায়াকে নিয়ে নিজের সেকেন্ড সিক্রেট দরজার দিকে রওনা হলো। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এসেছে। নিচের এলাকা হওয়ায় স্বল্প রাতকেও গভীর মনে হয়। আনায়ার নিস্তেজ শরীর বিছানায় পড়ে রয়েছে। বেশিক্ষণ হয়নি তার কেনিত তাকে রুমে এনে শুইয়ে দিয়েছে। প্রায় ঘন্টাখানেকের পর আনায়ার জ্ঞান ফিরল। এর মাঝে কেনিত তার জ্ঞান ফেরানোর চেষ্টা একবারও করেনি, জাস্ট এনে বিছানায় শুইয়ে রেখেছে। এমনকি তখন যে ভিজে পুরো চুপসে গিয়েছিল, এখনও ঠিক সেই জামা কাপড়েই একই অবস্থাতেই রয়েছে। আনার জ্ঞান ফিরতেই ও ধীরে ধীরে চোখ খুলে চারপাশটা দেখতে লাগলো। এখন সে আর আগের রুমটাতে নেই, বরং এটা কেনিতে সেই বিশাল নিজস্ব রুমটা। চারপাশে এখন অবশ্য যথেষ্ট লাইটের জন্য আলো রয়েছে। এখন রুমটা আর লাল আলোয় অন্ধকার করে রাখা নয়। আনার মস্তিষ্ক আচমকা তার বাবার কথা স্মরণ হতেই চমকে শোয়া থেকে উঠে বসল। এরপর সেসব কল্পনা না সত্য এসবের চিন্তা ভাবনা রেখে সরাসরি বিছানা থেকে নেমে দরজার কাছে পৌঁছে গেল। আশেপাশে কে আছে না আছে সেটা দেখারও সময় হলো না তার। আনায়া যখন দরজা বন্ধ পেয়ে পাগলের মতন জোরে জোরে ধাক্কাধাক্কি করে শব্দ করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে কেনিতের আওয়াজ এলো, এখন আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে যা। খিদে পেলে খেয়ে নিতে পারিস। কেনিতের কথা শোনা মাত্রই আনায়া পেছনে ফিরল। দূরে সোফার একপাশে হেলান দিয়ে চোখ বুজে বসে রয়েছে কেনিত। আনায়া তার দিকে ফেরা মাত্রই কেনিত চোখ খুলে সোজাসুজি হয়ে বসল। এদিকে আনায়া দরজা থেকে সরে গিয়ে কেনিতের দিকে এগোতে লাগলো। আর কেনিতও আনায়াকে দেখা মাত্রই বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত গুজল। আপাতত কেনিতের পরনে শুধু কালো রঙের ট্রাউজারটাই রয়েছে। আনায়া কেনিতের সামনাসামনি দাঁড়িয়ে তীব্র আক্রোশপ্রসূত মনোভাব পোষণ করে বলতে লাগলো, আমার বাবা কোথায়? আপনি কি করেছেন ওনার সাথে? সত্যি করে বলুন, কি করেছেন আপনি? কথা বলছেন না কেন? কথা বলুন, আমি আপনাকে শেষ করে ফেলবো। কথা বলতে বলতে আনায়ার চোখ হতে অঝরে পানি ঝরতে লাগলো। অন্যদিকে কেনিত আনায়ার এহেন অবস্থায় তাচ্ছিল্যের সাথে হেসে বলল, বাপ মেয়ে মিলে তো আমায় সেই কবেই শেষ করে দিয়েছিস। আরও কি শেষ করতে চাস? আনায়া কেনিতের কথাকে অগ্রাহ্য করে দাঁত খিঁচে বলল, কি চাই আপনার? এবার তো বলুন কোন পাপ করেছিলাম দেখে আজ এসব করছেন আপনি? আমাদের সাথে আপনার কিসের সম্পর্ক? এক প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গিয়েছি আমি। এবার তো কিছু বলুন। আনায়া ক্রন্দনরত অবস্থায় চিৎকার করে কথা বলে থামল। অন্যদিকে কেনিত স্বাভাবিক চাহনিতে আনায়াকে দেখছে। মুহূর্তেই কিঞ্চিত দীর্ঘশ্বাস ফেলে কেনিত আনায়ার দিকে এগোতে লাগলো। হঠাৎ কেনিতকে এভাবে অগ্রসর হতে দেখে আনায়া কয়েক পা পিছিয়ে ভীতিগ্রস্ত হলো ঠিকই, তবে কণ্ঠে যথেষ্ট তেজ রেখে বলতে লাগলো, এদিকে আসছেন কেন? দূরে থাকুন আমার থেকে। তবে আনায়ার কোনো কথা কেনিত শুনল না। সে যথারীতি আনায়ার দিকে নিস্তব্ধ চাহনি নিয়ে অগ্রসর হচ্ছে। অন্যদিকে আনায়া কিঞ্চিত কয়েকবার ঢোক গেলে পেছনে যেতেই আচমকা কিছুর সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। আনায়া বুঝতে পারল সে পেছোতে পেছোতে দেয়ালের সাথে লেগে গিয়েছে। আনায়া দ্রুত গতিতে সেখান থেকে সরে আসতে নিলেই তা আর সম্ভব হলো না, বরং তার আগেই আচমকা কেনিত তার মুখোমুখি এসে হাত দুটো খপ করে ধরে ফেলল।
আনায়া বিস্ময় আর রাগের সাথে কেনিথকে কিছু বলার আগে কেনিথ তার হাত দুটো দেওয়ালের সাথে লাগিয়ে আনায়ার মাথার কাছে উঁচু করে চেপে ধরল। আনায়া এদিকে কেনিথের বন্ধন থেকে মুক্তি পেতে অস্থির হয়ে পা ছোটাছুটি করতে চাইলে কেনিথ নিজের পায়ের সাহায্যে আনায়ার পা দুটো আটকে ফেলল। আনায়া এখন পুরো মূর্তির মতো দেওয়ালের সাথে লেপ্টে রয়েছে। এদিকে আবার কেনিথ যতটা পারল আয়নার সম্পূর্ণ কাছে ঘেঁষে দাঁড়ালো। শুধু এতেই থামল না, বরং ধীরে ধীরে নিজের মুখটা আনায়ার মুখের কাছে অগ্রসর করতে লাগলো। এটা দেখা মাত্রই আনায়া নিজের মাথাটা ঘুরিয়ে দেওয়ালের দিকে একপাশ করে আকস্মিকভাবে হু হু করে কেঁদে ফেলল। প্লিজ ছেড়ে দিন আমায়। আনার অনুনয় কিংবা কান্না কোনো কিছুতেই কেনিথ মোটেও থামল না। সে যথারীতি আনায়া যে পাশে মুখ ফিরিয়ে রয়েছে ঠিক তার বিপরীত পাশে উন্মুক্ত গলায় নিজের মুখ ডুবালো। আচমকা গরম নিঃশ্বাস গলায় পড়তেই আনায়ার সমগ্র শরীরে শিহরণ হলো। তবে তা কেনিথের প্রতি প্রচণ্ড বিদ্বেষ আর তীব্র ঘৃণা সহিত অনুভূতি নিয়ে। কিছুক্ষণ একইভাবে থাকার পর কেনিথ আনায়ার গলায় সম্পূর্ণভাবে নিজের মুখ গুজে রাখা অবস্থাতেই আনায়ার উদ্দেশ্যে শিহরণ জাগানো কণ্ঠে বলতে লাগলো, আজ যদি সম্পূর্ণরূপে তোকে চাই তবে হবি আমার। কেনিথের কথার উদ্দেশ্যে আনায়া প্রথমে ঠিকঠাক বুঝল না, তবে আপাতত তার চোখ হতে অঝরে পানি ঝরতে থাকার কান্না থামিয়েছে। এদিকে কেনিথ আনায়ার থেকে কোনো উত্তর না পেয়ে আনায়ার গলা হতে মুখ তুলল। এদিকে আনায়াও এবার ঘুরিয়ে রাখা মুখটা সোজাসুজি করে ফেলেছে। আর এতেই কেনিথ এবার আনায়ার মুখের দিকে নিজের মুখ এগোলো। আনায়ার পলকহীন বিধ্বস্ত চোখের দিকে কেনিথের প্রগাঢ় অভিলাষী চোখের চাহনি, যে চাহনিতে হাজার কথার সংমিশ্রণ ঘটলেও সামান্য কিছু বোঝার সাধ্য কারণেই। একে অপরের নিঃশ্বাস প্রতিনিয়ত একে অন্যের ওপর আশ্রে পড়ছে। দূরত্বটাও ছিল খুব ক্ষীণ, তবে কেনিথ সেই দূরত্বটাকে আরেকটু কমিয়ে দিতে আচমকা নিজের ঘোর লাগা দৃষ্টি নিয়ে আনায়ার মুখের দিকে অগ্রসর হলো। কেনিথ কি করতে চাইছে তার ঠিকই আনায়ার বোধগম্য হলো, যে কারণে কেনিথ ইচ্ছে অপূর্ণ রাখতে আনায়া এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল, যার মুখ্য উদ্দেশ্য অবশ্য কেনিথের কাছ থেকে ছাড়া পাওয়াটাই ছিল। কেনিথের সব প্রত্যাশায় পানি ঢেলে আনায়া আচমকা নিজে থেকে কেনিথের গলায় নিজের ঠোঁট ছোঁয়ালো। তবে এই ঠোঁট স্পর্শ করানোই না ছিল কোনো ভালোবাসা, আর না ছিল কোনো প্রণয় আকাঙ্ক্ষা, শুধু বরাবরের মতো কেনিথের প্রতি তীব্র বিদ্বেষ আর রাগ ক্ষোভ। আনায়া শুধু ঠোঁট ছোঁয়ায়নি, বরং নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কেনিথের গলার একটা অংশ জোরে কামড়ে ধরেছে, যেন সেই অংশটুকু তার কামড়ে ছিঁড়েই ফেলবে। এদিকে কেনিথ এতে বিন্দুমাত্র নড়চড় করল না। যেভাবে শক্ত হাতে আনায়ার হাত ধরে রেখে তার খুব কাছে ছিল, ঠিক সেভাবেই রইল। শুধু আনায়ার ক্ষোভ যখন খুব বেশি তীব্র হলো, ঠিক তখনই কিঞ্চিৎ চোখ মুখ কুঁচকে দাঁত খিচে ফেলল, তবে মুহূর্তে নিজেকে পুরোপুরি সামলে নিল। এদিকে আনায়া থামল না যতক্ষণ পর্যন্ত আনায়ার কামড়ে দেওয়া অংশ হতে রক্ত না করল। যখনই আনায়া বুঝতে পারল রক্ত বের হতে শুরু করেছে, ঠিক তখনই আনায়া নিজেকে শান্ত করে কেনিথকে ছেড়ে দিল। আর কেনিথের গলার সেই অংশ যেন আনায়া নিজের দাঁত দিয়ে যেন খুঁড়ে ফেলেছে। নরম মাংসে দাবিয়ে দেওয়া দাঁতের চিহ্নগুলো স্পষ্ট, যেখান হতে অনবরত গলগল করে রক্ত গড়াচ্ছে, যা দেখে আনায়া কেনিথের দিকে সরাসরি দৃঢ় দৃষ্টি ফেলে শান্তিতে কিঞ্চিৎ বাঁকা হাসল। যত যাই হয়ে যাক, এই কাজগুলো যেন নিজেকে সে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারছে। এদিকে আনায়াকে এভাবে হাসতে দেখে কেনিথও কিঞ্চিৎ মুচকি এসে আনার এক হাত ছেড়ে দিল এবং নিজের হাত দিয়ে গলায় স্পর্শ করতে এক গাদা রক্ত হাতে লেগে গেল, যা কেনিথ একবার নিজের চোখে দেখে নিয়ে আনায়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে হেসে বলতে লাগলো, কিস করতে চাইলে যে কামড়ে রক্ত বের করে দিতে হয় তা জানা ছিল না। ইটস ওকে, নেক্সট টাইম না হয় আমি কামড়ে দেব আর তুই না হয় কিস করবি। কেনিথের এই হলো কথা শুনে আনায়া মুখ চুপসে গেল। কেনিথ আবার সত্যি সত্যি না হয় এখন কিছু করে তার সাথে। এরই মাঝে কেনিথ আনায়ার অবস্থা দেখে হাসলো। চিন্তা করিস না, এখন আর কামড়াকামড়ি করার মুড নেই। কেনিথের এই কথায় আনায়া স্বস্তি ঢোক গেল, তবে কেনিথের কাছ থেকে সরে আসতে চাইলে কেনিথ আটকে ফেলল। আপাতত আনায়ার বাম হাত কেনিথ এখনো দেওয়ালের সাথে আটকে রেখেছে, আর আনায়ার ডান হাতটা উন্মুক্ত। তবে কেনিথ নিজের ডান হাতটা আনায়ার কোমরের পাশে রেখে
আনায়াকে আটকে রেখেছে। এদিকে অবশ্য আনায়ার ডান পাশেই দেওয়ালের সাথে একটা বুক সমান কাভার্ড, যেখানে ফুলদানির পাশে আনায়া ছুরি আর শিশিটা রেখে গিয়েছিল। হঠাৎ এটা মনে হতে আনায়া খেয়াল করে দেখল ছুরিটা ফুলদানির পেছনেই রয়েছে। এটা দেখা মাত্র আনায়া আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজের পরবর্তী পদক্ষেপ নিতে আচমকা নিজের সর্বশক্তি প্রয়োগ করে কেনিতের উন্মুক্ত বুকে জোরে নিজের ডান হাতটা দিয়ে ধাক্কা দিল। এদিকে কেনিতেও খানিকটা অসাবধানতার জন্য আনায়াকে ছেড়ে কিছুটা দূরে সরে গেল, আর আনায়াও খুব দ্রুত গতিতে ডান হাতটা কাভারের ওপর হাতিয়ে ছুরিটা শক্ত করে হাতে তুলে নিল। অসাবধানতার জন্য অবশ্য ফুলদানিটা নিচে পড়ে গেল, সঙ্গে সেই বিশেষ শিশিটাও হয়তো কাভারের আশেপাশে কোনো চিপায় পড়ে গিয়েছে। আনায়া শক্ত হাতে ছুরি ধরে কেনিতের দিকে তাক করে শাসিয়ে বলতে লাগলো, আর কত, আর একবারও আমার কাছে আসবেন না, নয়তো এবার আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি কিন্তু আপনাকে আঘাত করতে একটুও ভাববো না। কেনিত আনায়ার শাসানোতে একটুও বিচলিত হলো না, বরং প্যান্টের পকেটে দু হাত গুজে আনায়ার দিকে নির্বিকার হয়ে এগিয়ে আসতে লাগলো। এটা দেখে আনায়া কিছু একটা করে বসতে চাইলেও সরাসরি সাহস জোগালো না। তবে কেনিত পুনরায় তাকে কিছু করে না বসে এই ভেবে এবার নিজেই কেনিতকে আঘাত করার পদক্ষেপ নিল। কেনিত কিছু বুঝে ওঠার আগে আনায়া আচমকা নিজের হাতে ছুরিটা দিয়ে কেনিতের উন্মুক্ত বাহুতে আঘাত করলো। মুহূর্তেই কেনিতের ফর্সা মাসেলস পূর্ণ বাহু হতে ফিনকে দিয়ে রক্ত গড়াতে লাগলো, যা সম্পূর্ণ হাত বেয়ে টপ টপ করে ফ্লোরে পড়তে লাগলো। ধারালো ওর ছুরির আঘাত এতটাই বেশি ছিল যে শরীরের মাংস অনেকটা গভীর হয়ে কেটে গিয়েছে। কেনিত নিজের সাথে এমন কিছুটা হওয়াতেও একটুও বিচলিত হলো না। একই ভাবমূর্তি নিয়ে কিছুক্ষণ আনায়ার দিকে তাকিয়ে থাকার পর পুনরায় আনায়ার দিকে এগোতে নিল। আনায়া এবারও আগে পিছে কিছু না ভেবে পুনরায় কেনিতের অন্য হাতে একইভাবে আঘাত করে বসল। এবারও সেই গভীর ক্ষত আর ফিনকি দিয়ে ওটা রক্তের ছড়াছড়ি। তবে এবারও কেনিতের সেই একই ভাবমূর্তি। এত আঘাতের পরও যেন তার কোনো আঘাতই লাগেনি, সবকিছু যেন স্বাভাবিক। তবে এবার কেনিত আনায়ার দিকে এগিয়ে যেতে নিলেই আনায়া খানিকটা বিচলিত হলো। কেনিতের এমন ভাবমূর্তি তার পছন্দ হচ্ছে না। যখন তখন কিছু একটা করে ফেলতে পারে কেনিত। সে যে সাহস দেখাতে গিয়ে দুঃসাহস দেখিয়ে ফেলেছে, তা তো মিথ্যা নয়। আনায়া ঘাবড়ে গিয়ে কেনিত থেকে ছুরি দেখিয়ে পুনরায় কিছুটা ভয় দেখানোর চেষ্টা করলো। তবে কেনিত না থেমে আনায়ার থেকে এবার কিছুটা দূরত্ব বজায় রেখে শটানভাবে দাঁড়িয়ে বলল, এবার তুই বল তোকে কি করা উচিত। কেনিতের এহেন শান্ত স্বরের কথা শুনে আনায়া ঘাবড়ালো। এবার কিছুটা মনে ভয়ও জাগছে। তবে আনায়াকে আরেকটু ঘাবড়ে দিয়ে কেনিত বলতে লাগলো, খুব শীঘ্রই আমার তোকে চাই, একদম সম্পূর্ণ নিজের করে। সে সময়ের জন্য তৈরি থাকিস। আনায়া কেনিতের কথার উদ্দেশ্যটা হয়তো বুঝলো। তবে কেনিত আবারও বলল, এটা ভাবিস না যে কয়েকবার আমাকে আঘাত করার সুযোগ পেয়েছিস বলে যা ইচ্ছে তাই করতে পারবি। একটা কথা মাথায় রাখিস, এখানে সব কিছু আমার ইচ্ছেতেই হয়। আরেকটা কথা, আমার স্পর্শ, আমার উক্তি কিংবা সম্পূর্ণ আমিটাই তোর কাছে বিষাক্ত হলেও তুই বরং আমাকে নিজের অভ্যাসে পরিণত করে ফেল। এটাই তোর জন্য মঙ্গল হবে। কেননা ভালো হোক কিংবা মন্দ, আমি তোর মাঝে এমনভাবে নিজের অস্তিত্ব মিশিয়ে দেব যে তুই চাইলেও কখনো আমার অস্তিত্বকে নিজের জীবন থেকে মুছে ফেলতে পারবি না। আর এমনিতেও এখন পর্যন্ত নিজের হাত থেকেই আমার নামটা সরাতে পারিসনি, অথচ আমায় আঘাত করার তোর কত বাসনা। শেষের কথাটুকু কেনিত তাচ্ছিল্যের সাথে বলে উল্টো ফিরে চলে যেতে নিয়েছিল। তবে আচমকা আনায়ার এক অনাকাঙ্ক্ষিত কাজ আর ডাকে তাকে পুনরায় আনায়ার দিকে ফিরতে হলো। দেখুন, সরিয়ে ফেলেছি। কেনিত পেছনে ঘুরে দেখলো আনায়া নিজের বাঁ হাতের তালুতে ইচ্ছে মতো ছুরির কয়েক ঘা বসিয়ে দিয়েছে। কেনিতের নামের অংশটুকু রক্তের স্রোতে ঢেকে গিয়েছে, যেখান থেকে গলগল করে রক্ত ঝরে ফ্লোরে পড়ছে। অথচ আনায়ার মাঝে কোনো হেলদোল নেই। সেই কেনিতের দিকে দৃঢ় চোখে তাকিয়ে, সঙ্গে ঠোঁটের কোণায় ঝুলছে অদ্ভুত হাসি। এরই মাঝে আনায়া কেনিতের দিকে আচমকা এগিয়ে এলো এবং নিজের রক্তমাখা হাতের তালু কেনিতের উন্মুক্ত বুকে ঘষতে লাগলো। মুহূর্তে ফর্সা ত্বকের সম্পূর্ণ বুকটা লাল রঙের তরলে ছেয়ে গেল। এদিকে স্বাভাবিক ভাবমূর্তি নিয়ে কেনিত শুধু তাকিয়ে তাকিয়ে আনায়ার কাজকর্ম দেখছে। তবে
এবার তার মুখে রয়েছে গাম্ভীর্যের ছাপ। মস্তিষ্কে তার কি চলছে তা অজানা। অন্যদিকে কেনেতের বুকে আনায়া নিজের হাত দিয়ে রক্ত মাখিয়ে দিতে দিতেই তীব্র আত্মবিশ্বাসী হয়ে বলতে থাকলো, এভাবেই সবকিছু মুছে যাবে। আর আপনিও। আনায়া কেনিতের বুক হতে হাত সরিয়ে নিতে ধরলেই কেনিত আনায়ার হাত খপ করে ধরে ফেলল। তবে এবার কেনিতের ভাবমূর্তিতে কিছুটা ব্যতিক্রম মনোভাব লক্ষ্য করা যায়, যেন সে ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে। অবশ্য সবকিছু মিলিয়ে রাগারও যথেষ্ট কারণ রয়েছে। তবে কেনিত এবার আনায়ার হাতটাকে শক্ত করে ধরল। আনায়া শক্ত হয়ে জোর করে কেনিতের কাছ থেকে নিজের হাতকে ছাড়িয়ে নিতে চেয়েও পারল না। এরই মাঝে কেনিত আনায়ার হাতে হ্যাচকা টান দিয়ে আনায়াকে নিজের কাছে নিয়ে এলো এবং কটমট করে বলতে লাগলো, যথেষ্ট করেছিস, আর নয়, নয়তো এবার আমি কিছু করলে কেঁদেও কুল পাবি না। সোফার ওপর আনায়াকে জোর করে বসিয়ে রেখেছে কেনিত। শুধু শুধু বসিয়ে রাখেনি, বরং সে নিজেও আনায়ার পাশে বসে আনায়ার হাতের ব্যান্ডেজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। অথচ নিজের হাত গলার ক্ষতর দিকে তার কোনো নজরই নেই। এদিকে অবশ্য কেনিতের সবকিছুই আনায়ার অতিরঞ্জিত আর বিরক্তিকর ছাড়া কিছুই মনে হচ্ছে না। আর কেনিতের ক্ষতর দিকে তাকিয়েও হচ্ছে না তার বিন্দুমাত্র আফসোস কিংবা অনুশোচনা। এদিকে কেনিত এতক্ষণ ধরে আনায়ার হাতের রক্তগুলো তুলো দিয়ে পরিষ্কার করছিল, কিন্তু হঠাৎ আয়ানার বেখেয়ালির মাঝে কেনিত অতিরিক্ত মেডিসিন তুলোতে নিয়ে আচমকা আনায়ার হাতে চেপে দিল। এতে আনায়া যন্ত্রণায় ছ্যাঁত করে উঠল। কেনিতের দিকে কড়া চোখ নিয়ে তাকালেও কেনিত ভ্রুক্ষেপহীনভাবে আনায়ার হাতের দিকে তাকিয়ে নিজের কাজ করে যাচ্ছে। আনায়ার বুঝতে বাকি নেই যে কেনিত ইচ্ছে করেই এমনটা করেছে, যে কারণে আনায়ারও কিছুটা ক্ষোভ তৈরি হলো কেনিতের সাথে সেম জিনিস করবে। কেনিত আনায়ার হাতে মেডিসিন লাগিয়ে যখন ব্যান্ডেজ প্রস্তুতি করতে নিয়েছে, ঠিক এরই মাঝে আনায়া তুলোতে অনেকটা মেডিসিন লাগিয়ে আচমকা কেনিতের গলায় জোরে চেপে ধরল। কেনিত নিজের কাজে ব্যস্ত ছিল বিধায় যন্ত্রণাও বেশি হলো। তবে কেনিত সামান্য বিচলিত না হয়ে আনার বাম হাতটাকে টেনে নিয়ে ব্যান্ডেজ বাঁধতে লেগে পড়ল। এটা দেখে আনায়া কিছুটা অবাক হলো। গলার ক্ষতটা তো একটু বেশি ছিল, তবে কোনো রিয়াক্ট করলো না কেন? কেনিত যখন কোনো প্রতিক্রিয়া দেখাল না, তখন আনায়া কেনিতের গলা থেকে হাত সরিয়ে নিল। তবে মনে মনে একবার ভেবেছিল কেনিতের হাতের কাটা জায়গাগুলোতে একই কাজ করার। তবে নিজের ইচ্ছেয় পানি ঢেলে আপাতত নিজেকে সংযত করে নিয়েছে। এরই মাঝে কেনিতের ব্যান্ডেজ বাঁধা শেষ হলেই সে আনায়ার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো এবং আনায়ার উদ্দেশ্যে বলল, ড্রেস চেঞ্জ করে নিস, খিদে পেলে বল, খাবার এনে দিচ্ছি, নয়তো নিজেই বানিয়ে খেয়ে নিস। এতটুকু বলেই চলে যেতে নিলেই হঠাৎ আনায়া অনুনয় করে বলতে লাগলো, প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন। আর কিছু চাই না আমার। আপনি আমার সাথে যা ইচ্ছে তাই করুন, তবুও প্লিজ। আনায়া কথা বলতে বলতেই নিজের চোখ হতে জল গড়ালেই কান্না থামাতে ঠোঁট চেপে ধরল। অন্যদিকে এই কান্না বরাবরের মতো কেনিতের শক্ত পাষাণ মনকে নরম করতে পারল না। কেনিত কাটকাট স্বরে জবাব দিল, ভুলে যা সব, আজকের পর তোর বাবা বলতে আর কেউ থাকবে না। কেনিতের কথায় আয়ানা প্রচণ্ড বিস্মিত হলো। কেনিত কি সত্যি তার বাবাকে মেরে ফেলবে? এরপর কি তাকে বাকি জীবনটা এই নরপিশাচের সাথেই কাটাতে হবে? না, এমনটা তো হতে পারে না। তার পক্ষে এমনটা কখনোই সম্ভব নয়। কিন্তু সে করবেটা কি? যে যেখানে এই কেনিতের পরিচয় তার কাছে অজানা। কে এই কেনিত? কি তার পরিচয়? কি তার সঠিক উদ্দেশ্য? কিছুই তো তার জানা নেই। আনায়া শুধু কেনিতের যাওয়ার পানে চেয়ে রয় অঝরে কাঁদতে থাকলো আর প্রতিনিয়ত নিজের মন মস্তিষ্কের প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। বরাবরের মতো এত বড় বাড়িতে সময় দেখার জন্য কোনো ঘড়ির অস্তিত্ব না থাকায় আনায়া জানে না এখন ঠিক রাত কয়টা বাজে। তবে এই মুহূর্তে সবকিছু ছেড়ে তাকে তার বাবার কাছে পৌঁছাতে হবে। কেনিত যাওয়ার আগে দরজাটা তো খুলে রেখেই গিয়েছিল, কিন্তু তারেকের কাছে পৌঁছানোর রাস্তাটা সে বন্ধ করে দিয়ে গিয়েছে। কেনিত চলে যেতেই আয়না জামা কাপড় চেঞ্জ করে তড়িৎ নিচে চলে এসেছে। অনেক সাহস নিয়ে পানিতে ডুব দিয়ে সেই সুড়ঙ্গ পথে যাওয়ার সিদ্ধান্ত নিলেও তার আর কোনো সুযোগ হলো না। পানির ধারে কাছে যাওয়ার আগেই মৃদু কারেন্টের ঝটকায় আনায়া দূরে সরে এলো, যাতে বোঝা গেল কেনিত পূর্ণ বন্দোবস্ত করে গিয়েছে। চারপাশে ইলেকট্রিক শকের ব্যবস্থা করেছে, যেন পানিতে কেউ নামতে না পারে। তবে এই শকে সহজেও কেউ মরবে না, কিন্তু পানিতে অনেকক্ষণ থাকলে
বাঁচার সম্ভাবনাও থাকবে না। আনায়ের বোঝা হয়ে গেছে যে এখানে আর তার কিছু করার নেই, অন্য উপায় খুঁজতে হবে। আনায়া তন্ন তন্ন করে বাড়ির চারপাশে সবকিছু খুঁজতে লাগলো, কোথাও কোনো রাস্তা মেলে কিনা। কিন্তু ঘন্টাখানেক পার হলেও সে কোনো কিছুর সন্ধান পেল না। আনায়া একটা সময় পর আকস্মিকভাবে কান্না করতে লাগলো। এখন যেন সে একদম অসহায়ের মতন হয়ে গিয়েছে। শুধু মাথার মধ্যে নিজের বাবা সেই লোমহর্ষক দৃশ্যগুলো ঘুরপাক খাচ্ছে। না জানে এখন সে কোন অবস্থায় রয়েছে। কেনিত সত্যি তাকে আনায়ার ভাবনার মতো আর কিছু নেই। নিজেকে যতই স্ট্রং রাখতে চায় না কেন, এখন যেন তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। সবকিছু এখন অদ্ভুত লাগছে। আনায়া কেঁদে কেটে ঘুরে ফিরে পুনরায় কেনিতের রুমে চলে গেল। সেখানে গিয়ে আরও কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর আনায়া আবারও উঠে দাঁড়ালো। আবারও সেই একইভাবে খোঁজাখুঁজি করতে লাগলো। রুমের প্রত্যেকটা কোনায় কোনায় নজরদারি চালালো। সব কিছু শেষেও কোনো কিছু মিলল না। হঠাৎ রুমে থাকা সেই বড় চোখের ওয়াল পেন্টিংয়ের দিকে নজর পড়ল। জিনিসটা সে আগেও দেখেছে, তবে এবার কেন যেন এই চোখজোড়া তাকে টানছে। আনায়া তলির চোখজোড়ার সামনে গিয়ে দাঁড়ালো এবং চোখের সে কালো মনির দিকে একধানে তাকিয়ে রইল। তার এই চোখজোড়া চেনা চেনা লাগছে। হুট করে মনে হলো এগুলো তো তারই চোখ। কিন্তু আনায়া অনেক বেশি অবাক হলো, আবার নিজের চিন্তাভাবনাকে তেমন গুরুত্বও দিল না। চোখ তো অনেক রকমেরই হতে পারে, আর এটা জাস্ট একটা পেন্টিং। আর এখানে তার চোখ কোথা থেকে আসবে? আর সবচেয়ে বড় কথা, সে কেন এই সময় এসব নিয়ে ভাবতে বসেছে? সে যে কাজে এসেছে এখন সে কাজ করার সময়। আনায়া তড়িৎ পেন্টিংটাকে হাতিয়ে হাতিয়ে দেখতে লাগলো। খুব দ্রুত করছিল বিধায় আচমকা একটা চোখের মণিতে হাত লাগার ফলে তার কিছুটা খটকা লাগলো। একটা চোখের কালো মণিটা যেন বাম্প করলো। আনায়া তড়িৎ এক হাতে সেই বড় চোখের কালো মণিতে জোরে প্রেসার দিতেই আচমকা পাশের দেওয়ালে থাকা একটি বড়সড় পেন্টিং অটোমেটিকভাবে সরে গিয়ে একটা পথ বের করলো। আনায়া অনেকটা বিস্মিত হলো, তবে কিছুটা নিজেকে শান্ত করলো এই ভেবে যে এটা একটা উপায় পাওয়া গিয়েছে। তবে সেই অন্ধকার লম্বা সরু পথের দিকে আনায়া এগোতে নিয়েও নিল না। কেমন যেন এই জায়গাটাও তার অদ্ভুত লাগলো। একটা কেমন যেন মৃদু আওয়াজের শব্দ কানে বাজছে। আনায়া এত কিছু না ভেবে আশেপাশে তাকিয়ে একটা ধাতুর শোপিস এনে পথের মাঝে ছুঁড়ে মারল। আর মুহূর্তেই কিছু সরু সরু লেজার আলো জ্বলে উঠে তার শোপিসের ওপর নিক্ষিপ্ত হয়ে সেটাকে ধ্বংস করতে চাইল। এটা দেখে আনায়া বিস্মিত হলো, চিন্তায় পড়ে গেল এবার কি করা যায়। শেষবারের মতো উপায় হিসেবে তার লকেটটাকে ব্যবহার করতে চাইল। আদৌ এতে কোনো কাজ হয় কিনা। যথারীতি খোঁজাখুঁজির পর দরজা একটা ছোট ঢাকা অংশের নিচে আনায়া এবারও সেম একটা স্টার শেপের লক সিস্টেম পেয়ে গেল। শেষবারের মতন এবারও দোয়া করতে করতে সেম পদ্ধতিতে লকের ছোঁয়াতেই লাল রঙের লেজার লাইটগুলো পরিবর্তন হয়ে সব সবুজ হয়ে গেল। আনায়া এর অর্থ বোঝা মাত্র সেই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করলো। অন্ধকার পথের চেয়ে তার বাবাকে নিয়ে সব ভয় আতঙ্ক বিরাজ করছিল। না জানে কেনিত তার বাবাকে কি করে ফেলেছে। এইসব ভাবতে ভাবতেই আনায়া সর্বশেষ রাস্তার শেষ প্রান্তে গিয়ে পৌঁছালো। অতঃপর পুনরায় সেই কেনিতের পৈশাচী কর্মশালায় প্রবেশ করলো। কিন্তু এবার সেই জায়গাটার কোন প্রান্তে রয়েছে আনায়া ঠিক বুঝতে পারছে না। আশেপাশে কী সব অদ্ভুত যন্ত্রপাতি রাখা। একটা পাশে বিশাল বড় কাচের রুমে নানান সব অ্যাসিডের মতো জিনিসগুলো সহ কাচ সহ বিভিন্ন পাত্রে সাজিয়ে রাখা। আনায়া এসব রেখে দিয়ে তার বাবার সন্তান করতে লাগলো। আদৌ সে বেঁচে রয়েছে কিনা তাও আনায়ার জানা নেই। চোখে পানি জলজল করছে, কিন্তু সে এখানে অসহায়ের মতো সব কাজকর্ম করে যাচ্ছে। তার সাথে কি থেকে কি হয়ে যাচ্ছে তা আনায়ার বোধগম্য নয়। এরই মাঝে হঠাৎ দূর হতে বড় টেবিলের ওপর কিছু একটা করতে থাকা কেনিত তার নজর এলো। ফ্লাভ অ্যাপ্রন পরা উল্টো ঘুরে কি যেন সব করে যাচ্ছে। আনায়া ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল। এরপর কিছুটা ভয় আতঙ্ক সংশয় মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, আমার বাবা কোথায়? আনায়ার কথা শুনে কেনিত তড়িৎ কোনো উত্তর দিল না, তবে তার হাত দুটো থেমে গেল, যার অর্থ সে তার কাজকর্ম থামিয়ে দিয়েছে। কেনিত কিছু বলছে না দেখে আনায়া ঢোক গিলল, তবে কাপা কাপা সুরে আরও কিছু বলার আগেই তাকে এমন কিছু সম্মুখীন হতে হলো যে সে তা দুঃস্বপ্নেও ভাবেনি। আচমকা কেনিত তার দিকে ফিরে তাকালো, তবে তার হাতে সেই তারেকের মাথাটা সহ
সঙ্গে কেনিতের টেবিলের পেছনে তারেকের দেহের নানা কাটা অংশ পড়ে রয়েছে। তবে এখন লোমহর্ষক আকৃতির বিধ্বস্ত মাথাটি সে আনায়ার উদ্দেশ্যে ইশারা করে বলতে লাগলো। হেই ব্লাড, বাপের টানে আবার চলে এসেছিস? তবে এই দেখ, এটা কি? আনায়া সম্পূর্ণ স্তব্ধ, তার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। এটা সে কি নিজ চোখে কি দেখছে তাও তার মস্তিষ্কে বোধগম্য হচ্ছে না। আর এদিকে কেনিত আনায়ার বিস্ময় কাটানোর আগেই মুচকি হেসে মাথাটিকে ফুটবলের মতো শূন্যে ছুঁড়ে পরবর্তীতে তা পা দিয়ে আছড়ে আনায়ার দিকে ছুঁড়ে ফেলল এবং বলতে লাগলো। একটা ম্যাচ খেলতে চাস? তবে হয়ে যাক। ভারসাম্যহীন হতে থাকা আনায়া নিজের বাবার মাথাটিকে তার পায়ের কাছে আছড়ে পড়তে দেখে সামান্য প্রতিক্রিয়া করারও সুযোগ পেল না, বরং তার আগে সে সম্পূর্ণভাবে জ্ঞান হারিয়ে তার বাবার মাথার কাছেই নিচে পড়ে গেল। এই নিয়ে 3বার সেন্সলেস হয়েছিস, এবার চুপচাপ খেয়ে নিয়ে ঘুমিয়ে যাবি। কেনিত আনায়াকে নিয়ে সোজা রুমে চলে এসেছে এবং ওকে সোফায় শুইয়ে দিয়েছে। এরপর ওর রুমে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টায় আনায়া মুহূর্তে সজ্ঞানে চলে আসে। এবার আনায়ার অবস্থা আরও বেশি নাজুক। একদিন একসাথে এত কিছু হয়ে যাচ্ছে যে তার শারীরিক সক্ষমতার চেয়ে মানসিক অক্ষমতা বেশি বেড়ে চলেছে। আনায়া প্রথমের দিকে ঠিকঠাক মতো তাকাতেও পারছিল না, তবে শরীরে কিছুটা শক্তি জোগাতেই আনায়া সোফা ধরে কোনো মতে শোয়া থেকে উঠে বসলো। ঠিক তখনই আনায়ার মাথার কাছে হাঁটু গেড়ে বসে থাকা কেনিত আনায়ার পাশে এসে বসলো এবং টি টেবিল থেকে এক বাটি স্যুপের বাটি তুলে আনায়ার সামনে ধরে তাকে খেতে বলল। আনায়া কেনিতের কথা শুনে ওর দিকে অদ্ভুত চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, আর মুহূর্তে নিজের শান্তশিষ্ট চেহারায় ক্ষোভের উদ্রেক ফুটিয়ে তুলে গরম স্যুপের বাটিটা কেনিতের হাত থেকে জোরে ধাক্কা মারল। আর এতে সম্পূর্ণ গরম স্যুপ অল্পের জন্য কেনিতের শরীরে না লেগে তার পায়ের কাছে পড়ল। এতে কেনিতের চেহারা খানিকটা গম্ভীর হলো, তবে আনায়া যে এমন কিছু করবে তা কেনিতের আন্দাজ ছিল। এদিকে আনায়ার রক্ত গরম চোখ হতে অঝরে পানি ঝরছে, তবে তা কেনিতের প্রতি রাগ আর বিদ্বেষের চেয়ে বহুগুণে কম। আনায়া মাথা তো এখন ঠিকঠাক কাজ করার পর্যায়েও নেই। এরই মাঝে আনায়ার নিজেকে ঠিক রাখার ব্যর্থ চেষ্টায় মাথা নিচু করে হাঁটুর কাপড়ের অংশ হাতের মুঠোয় খিঁচে নিয়ে কটমট করে বলতে লাগলো। কেন মেরে ফেললে আমার বাবাকে? কেনিত ওর তুই সম্বোধনে বিচলিত না হয়ে বলতে লাগলো। তোর বাবার সাথে যা হয়েছে সেটা তার প্রাপ্য ছিল, এতে কান্নাকাটি করার মতো কিছু নেই। কেনিতের কথা শুনে আনায়া আশ্চর্যের ভঙ্গিতে বলতে লাগলো। কান্নাকাটির কিছু নেই। আমার বাবার সাথে যেটা হয়েছে সেটা স্বাভাবিক। বলতে বলতে আনায়ার চোখ হতে জল গড়ালো। তার এই মুহূর্তে কেনিতের সাথে কি করা উচিত তা আয়ানার জানা নেই। কেনিতের প্রত্যেকটা কথা কাজ আনায়াকে আশ্চর্য হতে বাধ্য করে। এদিকে কেনিত বসা থেকে সটানভাবে দাঁড়িয়ে বলতে থাকে। প্রত্যেককেই তাদের জীবনের সকল কর্মের ফল ভোগ করতে হয়, তোর বাপও ঠিক তাই করেছে। আনায়া এবার ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করতে চাইল, তবে এবার আর সম্ভব হলো না। পা দিয়ে কাঁচের টি টেবিলের ওপরে জোরে ধাক্কা মারতেই তা উল্টে গিয়ে মুহূর্তেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আর আনায়া এসবে বিচলিত না হয়ে সোজাসুজি দাঁড়িয়ে কেনিতের ওপর হামলে পড়ল। কেনিত টি শার্টের কলার শক্ত করে খিচে ধরে দাঁত খিচে বলতে থাকলো। কুত্তার বাচ্চা, কেন মারলি আমার বাবাকে? কি ক্ষতি করেছিল বলিস না কেন? বল, কেন মারলি? পানি ঝরতে থাকা আয়ানার রক্ত গরম চোখের কথায় এবারও কেনিতের মাঝে কোনো হেলদোল হলো না। সে নির্বিকারে আনায়ার চোখের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে মুচকি হাসল। এরপর খানিকটা জোর প্রয়োগ করে আনায়াকে নিজের কাছ থেকে সরিয়ে পাশ থেকে একটা আইপ্যাড আয়ানার হাতে দিয়ে বলতে লাগলো। এটা তোর জন্য বানিয়েছে, বলতে পারিস আমার জন্যেও, কারণ এটা দেখার সুযোগ আমি তোকে আজকে দেব, কিন্তু আমি এটা আজীবন দেখব। কেনিতের কথা শুনে আয়ানা কিছুটা চুপ করে গেল। কেনিত আরও তাকে কি দেখাতে চায়? নিজের বাবার মাথা নিয়ে কেনিতকে ফুটবলের মতো লাফাতে দেখেছে, এর চেয়ে জঘন্য লোমহর্ষক আর কি দেখার বাকি আছে? তবু আয়ানা কেনিতের কাছ থেকে প্যাডটা হাতে নিল এবং স্ক্রিনের দিকে তাকাতেই আয়ানা সম্পূর্ণ স্তব্ধ হয়ে বলল। আজ আয়ানার খুব ভালো করেই মানে কেনিত তাকে শুধু মানসিকভাবে ধ্বংস করতেই নিয়ে এসেছে, নয়তো কেনিতের এসব কাজকর্মে এছাড়া অন্য কোনো উদ্দেশ্য প্রকাশ পায় না। কেনিত আয়ানার বাবাকে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক কিভাবে মেরেছে এবং মেরে ফেলার পর তারেকের দেহের অস্তিত্ব মিশিয়ে ফেলতে দেহের প্রতিটি অংশ কিভাবে কেটেছে তার পূর্ণ দৃশ্য কেনিত ক্যামেরাবন্দি করে
আয়ানার হাতে তুলে দিয়েছে। প্রথমবার আয়ানার সাথে তারেকের দেখা করানোর পর যখন কেনিত আয়ানাকে রেখে পুনরায় তারেকের কাছে গেল, তখন হয়তো কেনিত কোনো সুস্থ মস্তিষ্কের মানব হয়ে থাকেনি। যতটা কষ্ট দেওয়া যায়, তারেকের মুখ হতে যত বেশি আতঙ্কের আর্তনাদের চিৎকার শোনা যায়, তার ব্যবস্থা কেনিত করেছে। প্রথমে শুধু 4টি আঙুল কাটার পর কেনিতের কাছে বিরতির পর কেনিত পুনরায় তারেকের হাতের সবগুলো আঙুল সে কেটে ফেলেছে। তবে মাঝে বেশি কষ্ট দেওয়ার জন্য কিছু আঙুলের নখ উপড়ে ফেলেছে, নয়তো জোরে জোরে আঘাত করে থেতলে দিয়েছে। আর এসব কিছু তারেকের জ্ঞান থাকা অবস্থাতেই করেছে। প্রথমে আয়ানার চোখের সামনে থাকায় তারেক তার কষ্টের বহিঃপ্রকাশ যতটা পেরেছে সংযত করলেও পরবর্তীতে তার হয়নি। তারেকের সেই গগন বিদারী চিৎকারের লোমহর্ষক শব্দধ্বনি এখন আয়ানার কানে বেজে চলেছে। তবে এবার আয়ানার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে স্তব্ধ হয়ে সেসব নিজ চোখে দেখে চলেছে। এরই মাঝে আয়ানা দেখতে পেল কেনি তারেকের সেই কাটা হাতে আচমকা অ্যাসিড ঢেলে দিতেই তারেক পাগলের মতন ছটফট শুরু করলো। সঙ্গে যেভাবে পারছে চিৎকার করছে, তবে তার মুক্তি মিলছে না। এরপর একে একে কেনিত কান দুটো কেটে ফেলে অতঃপর জ্যান্ত তারেকের জিভা। তারেক মূলত বারবার কিছু একটা বলতে চাইছিল, বিধায় কেনিত এমনটা করে। নিজের হাতে ছুরি দিয়ে মুহূর্তে তারেকের জিভা খণ্ডিত করলো। তারেক প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করলো। তবে তাতে শুধু কেনিতের শান্তি হলো, যেন কত বছরের অপেক্ষার পর আজ সে এই শান্তি অনুভব করতে পারছে। তবে এবার কেনিত তারেকের মৃত্যু নিশ্চিত করতে চাইছে, তাই এবার সে নিজ হাতে তারেকের চোখ উপড়ে ফেলার কায়দা করল। নিস্তেজ শরীরে নিঃশ্বাস নিতে থাকা জ্যান্ত তারেকের মাথাটা কেনিত শক্ত হাতে তোলো। এরপর অন্য হাতে থাকা সরু ও ধারালো ছুরিটা সরাসরি একটা চোখে গেঁথে ফেলল এবং চোখ উপড়ে ফেলতে তা ওপর নিচ করে মুছড়ে দিতে লাগলো, যতক্ষণ না সম্পূর্ণ চোখটা ধ্বংস হয়ে ছিঁড়ে বাইরে বের হয়ে আসে। কেনিত সম্পূর্ণ কাজটা খুব সুদক্ষ হাতে করল। আর এটা করার সময় কেনিতের মস্তিষ্কের একটুও নিজের কাজের প্রতি ঘৃণা হলো না। ঠিক একটা চোখ উপড়ে ফেলতেই ঠিক একইভাবে কেনিত দ্বিতীয় চোখটাকেও একইভাবে উপড়ে ফেলল। এদিকে তারেক তো প্রথম চোখ হারিয়ে সেই যন্ত্রণায় ছটফট করে সম্পূর্ণ অবশ হয়ে পড়ছে। তার বর্তমান অবস্থা কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। এতটা লোমহর্ষক ভয়ঙ্কর চেহারা যে কাউকে কাঁপিয়ে তুলতে বাধ্য। এছাড়া তারেক সহ সে যেখানে বসে আছে তার আশেপাশে এখন রক্তের বন্যা বইছে, কিন্তু তারেক এখনো নিঃশ্বাস নিচ্ছে। সে এখনো সম্পূর্ণভাবে মরে যায়নি, তবে তাকে এটা বোঝারও উপায় নেই যে বেঁচে আছে কিনা। আর এটাই নিশ্চিত করতে কেনিত এবার তারেকের রক্তাক্ত মাথার চুল শক্ত করে ধরে ওর নাকে হাত ছুঁয়ে দেখল ওর নিঃশ্বাস নিচ্ছে কিনা। যথারীতি তারেক বেঁচে থাকায় সে নিঃশ্বাস নিচ্ছে, তবে তা খুব ক্ষীণ। যে কোনো সময় সে পৃথিবী ছাড়তে বাধ্য। কিন্তু এতে কেনিত সন্তুষ্ট হলো না। তারেককে ছেড়ে দিয়ে তাচ্ছিল্যের সাথে হেসে বলল, তাহলে এত সহজে তুই মরবি না, তাই তো? এই বলে কেনিত তার শেষ পদক্ষেপ নিয়ে নিল। এবার সরাসরি তারেককে ইলেকট্রিক শক দেওয়ার জন্য কয়েকটি ইলেকট্রোড প্যাড এলোমেলোভাবে তারেকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে লাগিয়ে দিল এবং খুব দ্রুতই তারেকের শরীরে কারেন্ট প্রবাহিত করতেই তারেক কিছুক্ষণ ছটফট করতে করতেই মুহূর্তেই পৃথিবীর মায়া ত্যাগ করে তার লোমহর্ষক কর্মফল ভোগ করল। যেহেতু তারেকের জীবন মৃত্যুর শেষ প্রান্তে ছিল, বিধায় তারেক আর বেশিক্ষণ কেনিতের পৈশাচিকতা সহ্য করতে পারেনি, কারণ সে সামর্থ্য তার ছিল না। তবে এরপরই কেনিত নতুনভাবে তার নিজের কাজকর্ম শুরু করতে লাগলো। সাধারণত কেনিত কাউকে মারার পর তার দেহের প্রত্যেকটা অংশ খুব সযত্নে কেটে থাকে, কিন্তু এবার সে কিছুটা ব্যতিক্রম করবে। তারেকের প্রতি তার ক্ষোভটা এতই বিশাল ছিল যে সে মুহূর্তেই তারেকের মাথাটা ধারালো কুড়ালের সাহায্যে গাছ কাটার মতন এক কোপে ঘাড় থেকে মাথাটা কেটে ফেলল, যার ফলে তারেকের মাথাটা গিয়ে নিমেষেই ছিটকে নিচে পড়ল। আর এইটুকু দেখে সর্বশেষে আনায়া নিজের চোখ জোড়া খিচে বন্ধ করে ফেলল। তবে পুরো সময়টাই এত লোমহর্ষক দৃশ্য দেখার সময়ও সে একটুও বিচলিত হয়নি। সম্পূর্ণ স্তব্ধ চোখে নিজের বাবার সাথে হতে থাকা প্রতিটা ঘটনা দেখে গিয়েছে। আর সর্বশেষে এখন নিজের চোখ জোড়া খুলতেই কেনিতের দিকে তাকিয়ে মুচকি হাসল। তবে এবার অবশ্য কেনিত ওর হাসিতে ঘাবড়ে গেল, যার ফলে তার কপালের খানিকটা অংশবিশেষ কুঁচকে গিয়েছে। আয়নার হাবভাব বুঝতে আয়নাকে এখন সম্পূর্ণ বিধ্বস্ত চেহারায়
হাসতে থাকা স্বাভাবিক মানুষ মনে হলেও সে মোটেও ঠিক নেই। অদ্ভুতভাবে কেনিতের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে হাসতে বলতে লাগলো। অনেক সুন্দর, বাবাকে শেষ করে ফেলেছেন। এই বলেই আনায়া পুনরায় অদ্ভুতভাবে হাসতে লাগলো। আর কেনিত ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পুনরায় সম্পূর্ণ স্বাভাবিক হয়ে তাচ্ছিল্যের সাথে হেসে বলতে লাগলো। বুঝেছি, একদিকে এতটা ডোজ দেওয়াটা ঠিক হয়নি। সমস্যা নেই, তোকে না হয় ভিডিওটা প্রতিদিন দেখতে দেবো। তাছাড়া তোর বাপ না থাকলেও তোর বাপের মাথাটা এখনও সযত্নে রেখে দিয়েছি। ইচ্ছে হলে যখন তখন দেখে আসতে পারিস। কেনিত এইটুকু বলেই ফ্রেশ হতে বাথরুমের দিকে পেছন ফিরে যেতে যেতেই আনায়া কেনিতের দিকে তাকিয়ে স্তব্ধীর হয়ে হাসতে হাসতে পেছাতে লাগলো। আর একটা সময় বারান্দার কাছে গিয়ে কেনিতের উদ্দেশ্যে জোরে জোরে বলতে লাগলো। এবার না হয় আমি আপনার আরেকটা কাজ সহজ করে দিই। আমার আর তোর মতো পিশাচের সাথে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। এই বলতেই আনায়া অনেকটা দৌড়ে বারান্দায় ছুটে গেল। আর তা দেখে সঙ্গে তার পেছনে ছুটে গেল কেনিত। কারণ কেনিতের এই রুমের বারান্দার নিচে অনেকগুলো বড় বড় পাথর রয়েছে। সহজে কেউ নিচে পড়লে একেবারে যে মরে যাবে তারও নিশ্চয়তা নেই, তেমনি বাঁচারও নিশ্চয়তা নেই। উঁচু খাঁচা এবড়ো খেবড়ো পাথরের জন্য মাথায় আঘাত লাগাটাই যথেষ্ট, তবে জীবন শেষ করতে। কেনিত বারান্দায় এসে পৌঁছাতে পৌঁছাতেই আনায়া গ্রিলের ওপর অনেকটাই উঠে গিয়েছে নিচে ঝাঁপ দেওয়ার উদ্দেশ্যে। আর ঠিক সেই মুহূর্তে কেনিত শক্ত হাতে আনার হাত ধরতে গেলে তা আনায়ার বাধার ফলে সম্ভব হয় না। তবে আনায়া যেই না সম্পূর্ণরূপে নিচে ঝাঁপ দিতে নিয়েছে, ঠিক সেই মুহূর্তে কেনিত আনায়ার পিঠের জামার অংশ শক্ত হাতে খিঁচে ধরে ফেলল। কেনিত জামার অংশটা ছেড়ে দিলেই হয়তো আনায়া ব্যালেন্স হারিয়ে সোজা নিচে পড়ে যাবে। আর বাড়ির ডিজাইন অনুযায়ী এখানে এক এক তলা স্বাভাবিকের চেয়ে বেশি উঁচু। কেনিত এবার আর নিজের মাঝে নেই। তার সারা শরীরে এখন রাগে গিজগিজ করছে। কখন কি করে ফেলে তারও নিশ্চয়তা নেই। আর একের পর এক আনায়ার কাজকর্মে এখন সে প্রচণ্ড বিরক্ত। সে শুধু চাইছে আনায়া যেন কষ্ট পায় আর সম্পূর্ণ তার ইশারায় চলতে থাকা একটা পুতুল হয়ে যায়। কিন্তু আনায়া তা করছে না। কেনিত নিজে শুধু একটা শান্তশিষ্ট মাথার সাইকোপ্যাথ নয়, বরং সে চায় আনায়ার সাথে শেষ কল কিছু হোক যা তার সাথে হয়েছে। সে চায় আনায়ার সাথে সে সকল কিছু হোক যা তার সাথে হয়েছে, মানে ঠিক সেই কষ্টগুলি আনায়া পাক যেগুলো কেনিতকে পেতে হয়েছে। এই জন্য যত জঘন্য রকম কাজ করা যায় সেটাও কেনিত নির্দ্বিধায় করছে। সামান্য বিদ্বেষ হচ্ছে না তার এসব কাজে। কেনিত আনায়াকে আশ্রে নিচে ফেলল। আনায়া নিচে পড়ে ব্যথা পেলেও তা তার বর্তমান জেদের কাছে এসব কিছুই নয়। আনায়া শক্ত চোখ মুখে নিচে থেকে উঠে দাঁড়ানোর আগেই কেনিত এবার আনায়ার জামার গলার দুপাশের অংশে শক্ত হাতে চেপে ধরে আনায়াকে সোজা টেনে হিঁচড়ে তুলে বারান্দার দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। একদিকে কেনিতের শক্ত গরম চোখে হিসহিস করছে, অন্যদিকে আনায়াও তা, যেন একে অপরকে দুজনে গিলে খাবে। কেনিত কিছু বলার আগেই আনায়া হিসহিসিয়ে বলতে লাগলো। কি চাস তুই? আমি তোর হাতের পুতুল হয়ে থাকবো? তুই আমাকে পাগল বানিয়ে নিজের হাতে নাচাবি? এটা কোনোদিনও সম্ভব না। আমি তোর এই ইচ্ছে পূরণ হতে দিব না। তোর মতো শুয়োরের বাচ্চার সাথে আমার মৃতদেহ থাকতে পারে, কিন্তু আমি না। কেনিতের চোখ মুখের ধরন আচমকা বদলে গেল। তার রাগ ছিল আনায়ার ছোটখাটো অনেকগুলো বিষয়ের উপরই, কিন্তু এতক্ষণ তা পাত্তা দেয়নি। আনায়া যে এখন মরতে চেয়েছে এতেও হয়তো কেনিত আনায়াকে শাসিয়ে কিছু একটা করত। তবে এবার যেন আনায়া কেনিতের সব রাগকে একত্রিত করে ভয়ঙ্কর কিছু করার পায়তারা করেছে, যে কারণে কেনিত রাগ আর তাচ্ছিল্যের সাথে শব্দহীনভাবে হেসে ফেলল। কিন্তু আনায়া হয়তো কেনিতের বিষয়টি ঠিকঠাক বুঝতে পারল না, বরং সে কিছু বুঝে ওঠার আগেই কেনিত আনায়ার মুখে ঠোঁট চোয়ালের মাঝামাঝি শক্ত হাতে ঘুষি মারতেই আনায়া ছিটকে পাশে আছড়ে পড়ল নিচে। তবে আনায়া নিজের দু হাতের ভরে নিজেকে সামলে নিলেও তার ঠোঁট আর অতিরিক্ত আঘাতের ফলে মুখের ভেতরের অংশ কেটে যাওয়ায় অনবরত ফোঁটা ফোঁটা রক্ত ফ্লোরের ওপর পড়তে দেখল। আনায়ার ব্যথা হলো ঠিকই, তবে সে এটুকুও কাঁদল না। মাথা তুলে নিজের এক হাত দিয়ে জোরে ঠোঁটে ঘষা দিয়ে রক্ত মুছে পেছনে ফিরে কেনিতের দিকে বিদ্বেষ আর রাগান্বিত চোখে তাকালো। শরীরে শক্তি ফুরিয়ে এসেছে, কিন্তু কেনিতকে শেষ করার ভূত যেন চেপে ধরেছে। কেনিতকে শেষ করতে না পারলেও আঘাত করতে যেন সে পিছুপা হচ্ছে না। আনায়া নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কেনিতকে আঘাতের জন্য উঠে দাঁড়াতেই কেনিত পুনরায় ওর ওপর হামলে পড়ল। কেনিত আদতে কি চাইছে তা সে নিজেও জানে না, তবে এই মুহূর্তে তার আনায়ানাকে শেষ করে দিতে ইচ্ছে করছে।
এবার কেনিত সোজা আয়ানার গলা চেপে সোজাসুজি দাঁড় করিয়ে বারান্দার দরজার সাথে চেপে ধরল। আয়ানা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওর রাগ একটুও কমেনি। অন্যদিকে কেনিতের থামার নামই নেই। ও আয়ানার গলায় আরও বেশি শক্তি প্রয়োগ করে চেপে ধরল। আর আয়ানাও সহ্য করতে না পেরে যতটা পারল কেনিতের বাহুতে আছড়াতে লাগলো। তবে এবার তার মনেই হচ্ছে জানটা হয়তো বেরিয়ে যাবে। কিন্তু এর আগেই কেনিতের হালকা লাল চোখের মণিসহ পুরো চোখ জোড়ায় রক্ত লাল হয়ে গিয়েছে এবং সে হিসিয়ে আনায়াকে বলতে লাগলো, আমাকে শুয়োরের বাচ্চা বলিস কোন সাহসে? তোর সাহস কি করে হয় আমার বাবা মাকে নিয়ে কথা বলার? আগে নিজে নিজে নিতিস। কতটা জানোয়ার, কতটা শুয়োর, কতটা পিশাচ ছিল তোর বাপ। আয়না সবকিছুই স্পষ্ট শুনতে পেল, কিন্তু ওর জান যায় অবস্থা। কেনিত উন্মাদনায় এমনভাবে নিজের ক্ষোভ প্রকাশ করছে যে আনায়া এখন শূন্যে উঠে দিয়েছে। ফ্লোর হতে তার পা এখন কয়েক ইঞ্চি উপরে, চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম। ঠিক এমন অবস্থায় কেনিত আনায়াকে ছেড়ে দিল। আর আনায়া ছাড়া পেতেই সে পাগলের মতন কাঁচতে কাঁচতে নিঃশ্বাস নিতে চাইল। তবে দুজনের মাঝে কারো রাগই কমার নাম নেই। আনায়া কোনোভাবে কথা বলার পর্যায়ে চলে এলেই খানিকটা কাঁচতে কাঁচতেই বলতে লাগলো, এসব তো নাটক। আমার বাবাকে মেরে এখন তাকেই খারাপ বলছিস? যত যাই করিস না কেন, আমি এখান থেকে বের হতে না পারলে যেভাবেই হোক মরেই ছাড়বো। তোর সব পৈশাচিকতা শুধু আমার জন্যই। আমাকে কষ্ট দিতে তুই সবাইকে শেষ করতে পারিস, তবে আমি নিজেই মরে যাব। তখন দেখি তুই কি করিস। আমিও জানতে চাই তুই আর কাকে কষ্ট দিতে আর কতটা নিচে নামতে পারিস। কেনিত ওর কথায় ওর সামনে গিয়ে এগিয়ে এলো। আনায়া এখনো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এরই মাঝে কেনিত পুনরায় চোখ মুখ শক্ত করে আনায়ার গাল চেপে ধরল। শক্ত করে চেপে ধরতেই আনায়ার কাটা ঠোঁট থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। আনায়া ব্যথায় এবার খানিকটা কুঁকড়ে গেল। তবে কেনিতের কাছ থেকে মুক্তি পেতে ওর ধাক্কাধাক্কি করেও কোনো লাভ হলো না। বরং তার আগেই কেনিতকে নিমেষেই উল্টো করে ওর হাত দুটো পেছন করে শক্ত হাতে চেপে ধরল এবং আনায়া কানের কাছে মুখ এনে হিসিয়ে বলতে লাগলো, বাপের মতো খুব মরার ইচ্ছে তাই না? চল আজ তোকে শেষ করেই ছাড়বো। এই বলেই আনায়া কিছু বুঝে কিংবা করে ওঠার আগেই পেছন হতে কেনিত আনায়ার কোমর চেপে ধরে সরাসরি ওকে রুমে নিয়ে গেল। আনায়া ভেবেছিল কেনিত হয়তো ওকে মারবে, কিন্তু এবার কেনিত যা করতে চাইছে তা সে কল্পনাতেও ভাবেনি। এবার আচমকা আনায়ার মনে ভয় চেপে ধরল। সে যে কেনিতের সাথে শক্তিতে কখনোই পারবে না তা জানা কথা, কিন্তু বুদ্ধি দিয়ে কিছু করতে হলেও তা সময় সাপেক্ষের বিষয়। যাই করতে হবে তা কেনিতের অগোচরেই করতে হবে, আর খুব সাবধানে। কিন্তু এত কিছু করার জন্য আনায়ার কাছে সময় ছিল না। বিধায় আনায়া জীবন শেষের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেটাও হলো না। কিন্তু এখন কেনিত সেটা করতে চাইছে। এরপর আনায়া মানসিক অবস্থা ঠিক কতটা খারাপ হবে তা হয়তো তার ধারণার বাইরে। পৃথিবীর প্রত্যেকটা মেয়েই এই বিষয়ে সেন্সিটিভ। যেখানে কারোর সাথে এমন কিছু হওয়ার পর পুরো জীবনটাই বিষাদে রূপ নেয়, সেখানে সে কিভাবে। আনায়াকে কেনিত রুমে নিয়ে আসতে সোজা বিছানায় ছুঁড়ে ফেলল। আনায়া নিজেকে সামলে কেনিতের থেকে দূরে সরে যাওয়ার আগেই কেনিত ওর বাহু শক্ত করে চেপে আটকে ফেলল। মুহূর্তে আনায়া আতঙ্কিত হয়ে ঢোক গিলল, তবুও কথায় জোর খাটিয়ে বলল, খবরদার ভুলেও এমন কিছু। আনায়ার কথা শেষ হওয়ার আগেই কেনিত আনায়ার গা হতে ওড়না টেনে খুলল। এতেই আনায়ার চোখে সম্পূর্ণ পানিতে ঢেকে গেল। ওর চোখে মুখে যেমন আতঙ্ক, তেমনি গলায় বেঁধে রয়েছে কান্নার দলা। আনায়ার কাটা ঠোঁট জোড়া কদাচিৎ কেঁপে কেঁপে উঠছে। এরই মাঝে আনায়া কিছু বলতে যাওয়ার আগেই কেনিত আনায়ার হাত দুটো ওপরে তুলে আনায়ার জর্জেটের ওড়না দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। আনায়া দ্রুত নিজের পা ছোটাছুটি করে কেনিতকে দূরে সরানোর চেষ্টা করেও কোনো লাভ হলো না। কেনিত আনায়ার পা আটকানোর জন্য সোজা ওর উপরে চড়ে বসল। কেনিতের চোখ মুখে শুধু রাগ আর তাচ্ছিল্যের হাসি বিদ্যমান। ও আদৌ কি আনায়াকে পেতে চাইছে নাকি ওকে কষ্ট দিতে চায় তা তার কাছে অজানা। কেনিতের সবচেয়ে বড় সমস্যা, সে আদতে কি চায় এবং কেন চায় তাই পরিষ্কার নয়। শুধু সে যখন চায় একবার কিছু করবে তো সে তা যে কোনো উপায়ে করেই ছাড়বে। এতে কার কি ক্ষতি হলো তা কেনিতের ভাবার বিষয় নয়।
প্লিজ অন্তত আমার সাথে এটা করবে না। আপনি আমাকে বাবার মতোই শেষ করে ফেলুন, তবু অন্তত এটা। আনায়ার কান্নাকাটি কিংবা এহেন অনুনয়ে কেনিতের মাঝে কোনো পরিবর্তন নেই। সে আনায়ার হাত দুটো এক হাতে ওপরের দিকে ধরে রয়েছে, আর এবার অন্য হাতটা আনায়ার কোমরের পাশ থেকে সরিয়ে আনায়ার বুকের কাপড়ের কিছু অংশ শক্ত করে ধরে আনায়ার দিকে বিক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, শেষ করাটা তো পরের বিষয়, আগে না হয় তোকে চিড়ে খুঁড়ে খাই। এই বলেই কেনিত এক প্রকার আনায়ার বুকের কাপড়ের অংশ টেনে ছিঁড়ে ফেলল। গলার কিছু অংশে বাটন ডিজাইনের হওয়ায় কাপড় ছিঁড়তে বেশি কষ্ট হলো না কেনিতের। তবে জোরে টানার ফলে আনায়ার গলার পেছনের অংশ অনেকটাই ফেঁসে লাল হয়ে গিয়েছে। তবে আনায়ার সেসবে ভ্রুক্ষেপহীন, কেননা কেনিতের এহেন কাজে আনায়া সম্পূর্ণরূপে চিৎকার করে কেঁদে ফেলেছে, আর এখনও সে অনবরত কাঁদছে। কেনিতের প্রতিটা স্পর্শই আনায়ার কাছে ছিল চরম বিষাক্ত। ওর প্রতিটা স্পর্শে আনায়ার প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করেছে। অন্যদিকে কেনিতের ক্ষেত্রেও ঠিক তাই। কেনিত নিজের প্রতিটা স্পর্শে শুধু এক অজানা ক্ষোভ, রাগ আর বিদ্বেষ মিশিয়েছে। তার উদ্দেশ্য যেন ছিল তারেক তার মায়ের সাথে যা করেছে তা সে আজ তারেকের মেয়ে হওয়ার কারণে আনায়ার সাথে করবে। যে কারণে আনায়ার কান্না, কষ্ট কিংবা আর্তনাদের চিৎকার বিন্দু মাত্র কেনিতের মাঝে দয়মা সৃষ্টি করে। কেনিত আজ আনায়ার মাঝে নিজের সর্বোচ্চ মিশিয়ে দিয়েছে। যতটা পেরেছে আনায়াকে ছিঁড়ে খুঁড়ে কষ্ট দিতে চেয়েছে। আনায়ার সর্বাঙ্গে নিজের বিষাক্ততা ছড়িয়েছে, আর সম্পূর্ণভাবে আনায়াকে ভঙ্গুর করে দেওয়ার পরই উন্মাদ কেনিত শান্ত হয়েছে। কিন্তু ততক্ষণে আনায়ার অবস্থা করুণের চেয়েও করুণ। বিছানার মাঝে বিবস্ত্র মেয়েটার এখন সামান্য কাতরানোর মতো শক্তি নেই। ঘন্টার পর ঘন্টা কেনিতের পৈশাচিকতায় সে এখন জ্যান্ত লাশ। কেনিতের বর্বরতায় প্রথমে চিৎকার করল, শক্তি ফুরিয়ে যেতেই সে একটা পর্যায়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। তার বর্তমানে পরিস্থিতিতে শুধু মনে হবে কোনো এক অসহায় রাজ সতীত্ব হরণ হয়েছে, তা অত্যন্ত নিকৃষ্টভাবে, যার সমস্ত দেহে জানোয়ারের মতো ধ্বংসাত্মক চালানো হয়েছে, যাকে সোজা ভাষায় ধর্ষণ বললেও ভুল হবে না। কেনিত বিধ্বস্ত আনায়ার দিকে একবার তাকালো। শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে কেনিত নিজের পৈশাচিক কর্মকাণ্ড করেনি। চেহারা, ঠোঁট, গলা, হাত সব জায়গায় ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে, যার কিছুটা লাল রইলেও এখন কালচে নীলবর্ণের হয়ে যাচ্ছে। এবার হয়তো কেনিত নিজেকে কিছুটা হলেও শান্ত করতে পেরেছে। তবে সে নিজের রাগ আর গাম্ভীর্যের ছাপ বজায় রেখে আনায়াকে আদেশস্বরূপ বলতে লাগলো, আমার চোখের সামনে থেকে সরে যা। কিন্তু কেনিতের কথায় আনায়া আদৌ শুনতে পেল কিনা কে জানে, আর শুনলেও তা আনায়ার মস্তিষ্কে পৌঁছেছে কিনা তাও অজানা। নিভু নিভু চোখ দুটো এখন স্তব্ধ রূপে ওপরের দিকে তাকিয়ে। বিবস্ত্র এবং সম্পূর্ণ পাথরস্বরূপ নিথর দেহের এখন আর কোনো নড়চড় নেই। মস্তিষ্ক হয়ে গিয়েছে ধীরে ধীরে নিষ্ক্রিয়। একদিনেই ঝড়ের বেগে জীবনে তার সাথে এত কিছু হলো যে সে এখন নিজের বেঁচে থাকাকেই মেনে নিতে পারছে না। এরই মাঝে বিছানার অন্য পাশে বসে বিরক্ত হতে থাকা কেনিত পুনরায় পেছনে ফিরে গর্জে বলতে লাগলো, তোকে যেতে বলেছি না আমি? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আর যতক্ষণ না আমি চাইবো আমার সামনেও। কেনিত কথাটা আর সম্পূর্ণ করল না, বরং তার আগেই বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আনায়ার কাছে গিয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণে অবশ্য কেনিত নিজের প্যান্ট পরে নিয়েছে। কেনিত আর কিছু না ভেবে সোজাসুজি বিবস্ত্র আনায়াকে অকপটে বাজা কোলে তুলে নিয়ে বাথরুমের দিকে এগোতে লাগলো। এরপর বাথটাবের পানিতে বসিয়ে দিয়ে আনায়ার উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, কোনো প্রয়োজন হলে ডাকিস আমায়। এবারও কেনিতের কথায় আনায়ার কোনো জবাব নেই। চুপচাপ সামনে স্তব্ধ চোখে তাকিয়ে বসে রয়েছে তো রয়েছে, কেনিতের দিকে ফিরেও তাকাচ্ছে না। এদিকে আনায়ার এহেন হাল দেখে কেনিতের অবস্থা খারাপ। একদিকে হুটহাট এসব করে ফেলেছে, আবার করার পর নিজের কাজে নিজেই অতিষ্ঠ হচ্ছে। কই, আগে তো এমন হয়নি, তবে এই এখন কেন এসব হচ্ছে? তবে দোষ হিসেবে শেষমেশ সে আনায়াকেই দিল। শুরু থেকে শেষ পর্যন্ত সব দোষ মনে মনে আনায়াকে দিয়ে দ্রুত বাথরুম থেকে বেরিয়ে এলো। তবে বাথরুম থেকে বের হতেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর
উন্মাদের মতো ফোনটা বের করে কাউকে ফোন লাগালো। ফোনের ওপাশের ব্যক্তিটির ফোন ধরতে 2 সেকেন্ড দেরি হয়েছে কিনা তাতেই কেনিত খেপে গেল, যে কারণে ওপাশের ব্যক্তিটি ফোন রিসিভ করে কিছু বলার আগেই কেনিত ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো। ফোন ধরতে এত দেরি হয় কেন? এমন রাম ধমক শুনে অপর প্রান্তের লোকটা আমতা আমতা করে বলতে লাগলো। সরি বস, কিন্তু আমি দেরি কই। চুপ কর, আমায় এটা বল যে ওকে এখন কি করব? বাপের মতো মেরে ফেলবো? আমার ওকে জাস্ট অসহ্য লাগছে। অপর প্রান্তে থাকা লোকটি কেনিতের কথায় খানিকটা চমকে উঠল, তড়িঘড়ি করে বলল। বস, কাকে মারার কথা বলছেন আপনি? ভুলেও এ কাজ করবেন না, নয়তো ম্যাম জানতে পারলে আমাকে সহ আপনাকেও। কেনিত লোকটির কথা শেষ হওয়ার আগেই খেপে গিয়ে বলতে থাকলো। রাখ তোর ম্যামকে, আজকে আমার হয়ে করিস নাকি তোর ম্যামের? এই বলেই কেনিত লোকটিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা ফ্লোরে আছড়ে ফেলল, আর নিমেষেই ফোনটা ভেঙে কয়েকটা ছোট বড় অংশ এদিক ওদিক ছিটকে পড়ল। তবে কেনিত এসবে পাত্তা না দিয়ে রাগী চোখে বাথরুমের দিকে তাকালো। এরপর হুট করেই বাথরুমে ঢুকে গিয়ে আশেপাশে না তাকিয়ে ধমকের সুরে বলতে লাগলো। এখানে কি ঘুমানোর জন্য রেখে? কেনিত কথা বলতে বলতেই যখন আনায়ার দিকে তার নজর পড়ল, তখনই সে নিজের কথা সম্পূর্ণ না করেই থামল। আনায়া সেই একইভাবে বিধ্বস্ত পুতুলের ন্যায় বাথটাবে পানির মাঝে ডুবে রয়েছে। প্রথমে যখন কেনিতকে পানিতে বসালো, তখন তার শরীরের প্রত্যেক ক্ষত জায়গায় ব্যথায় বিষিয়ে উঠল। আনায়ার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা মেলেনি। ধীরে ধীরে এমন পাথর রূপে নিজেকে নিষ্ক্রিয় করে ফেলেছে যে চারপাশে কি হচ্ছে না হচ্ছে তা কিছুই তার ধ্যান জ্ঞানে নেই। এদিকে আনায়ার এমন অবস্থা দেখে আরও বেশি বিরক্ত হলো। তবে এবার নিজেকে যতটা পারল শান্ত করে কপালে কিছুক্ষণ বুড়ো আঙুল ঘষে দীর্ঘশ্বাস ফেলল। এরপর আর বেশি কিছু না ভেবে আনায়াকে সে নিজ হাতেই একদম গোসল পরিয়ে পরিষ্কার করে দিল। আর এবার পুরো সময়টাতে আনায়া যথারীতি সম্পূর্ণ প্রাণহীন মূর্তিস্বরূপ কেনিতের কাছে ধরা দিল। এবার যেন কেনিতের একটা স্পর্শ আর তার শরীরে লাগছে না, আর না সে এবার কেনিতকে কোনো বাধা দিচ্ছে। মাঝে মধ্যে চোখজোড়া দুর্বলতার জন্য বুঝে ফেলছে তো কখনো খুলছে। শুধু এইটুকুতেই হয়তো কেউ বুঝতে পারবে আনায়া বেঁচে রয়েছে, নয়তো কেনিত তার সাথে কি করছে না করছে তাতে তার কোনো হেলদোল নেই। এদিকে এবার কেনিত খানিকটা সযত্নে আনায়াকে গোসল করিয়ে দিল। যদিও প্রথমে এমনটা ভাবেনি, আনায়াকে আবারও কষ্ট দেওয়ারও হয়তো মনে সাধ জেগেছিল, কিন্তু এবার নিজের এই ইচ্ছেই আর সায় দেয়নি। আনায়ার গোসল করানো শেষে কেনিত নিজেও গোসল সেরে নিল। এরপর নিজে নতুন একটা কালো ট্রাউজার পরে আনায়াকে নিজ হাতেই কালো রঙের নরম কাপড়ে ঢিলাঢালা জামা পরিয়ে দিল। কেনিত যেগুলো আনায়ার জন্য জামা কিনে নিয়ে এসেছিল তার মাঝে এটা একটু বেশি ঢিলেঢালা ছিল, যেটা কেনিত বেছে নিয়ে এসেছে। আর ভেবেছে কাল আরও কিছু কাপড় আনায়ার জন্য নিয়ে আসবে। আবার ভাবছে সোজা আনায়াকেই বাড়ি থেকে সরিয়ে দেবে। কেনিত আনায়াকে টুলে বসে নিজে হাঁটু গেড়ে বসে আনায়ার জামার সামনের বাটন লাগিয়ে দিতে লাগলো। এমন সময় কেনিত আনায়ার মুখের দিকে তাকিয়ে দেখল আয়নার সামনে যে একটা জলজ্যান্ত মানুষ বসে রয়েছে তাতে আনায়ার কোনো হুঁশই নেই। তার চোখ জোড়ার নজর সরাসরি অর্থাৎ কেনিতকে ছাড়িয়ে তার পেছনে দেওয়ালে গিয়ে ঠেকেছে, কিন্তু সে আদৌ কোন জগতে রয়েছে তা জানা নেই। কেনিত একদম পরিপাটিভাবে আনায়াকে জামা পরিয়ে দেওয়ার পর ওর মুখের দিকে একধানে তাকিয়ে দেখল। গোলাপি রঙে ঠোঁটের এখন অত্যন্ত বিশ্রী অবস্থা। অল্প একটু জায়গায় কোথায় কালচে নীল, হয়তো কোথাও একদম কেটে খসে পড়ার মতন অবস্থা। কতটা পৈশাচিক কাজ করেছে কেনিত তা হয়তো এখনও তার বোধগম্য হচ্ছে না। কালো কাপড়ের মাঝে উন্মুক্ত ফর্সা গলাতেও কালচে ছোপ ছোপ দাগে এখন পূর্ণ। কেনিত আলতোভাবে আনায়ার ঠোঁট ছুঁতে গিয়েও থেমে গেল। এর পরবর্তীতে খানিকটা কড়া কণ্ঠে আনায়াকে ডাকল। তারা তারা 2-3 বার ডাকার পরও যখন আনায়ার মাঝে কোনো হেলদোল নেই, তখন কেনিত আর দেরি না করে আনায়াকে পুনরায় পাজা করে তুলে নিল। আনায়ার অবস্থার এতই অবনতি হয়েছে যে কেনিত আনায়াকে শূন্যে তুলে নেওয়ার পর সে তার সম্পূর্ণ ভার কেনিতের ওপর ছেড়ে দিয়েছে। হাত পা যেন মৃতদেহের মতো শূন্যে ঝুলছে। কেনিত হতাশ, সে সত্যিই হতাশ, কিন্তু সে না নিজেকে ঠিকঠাক দোষারোপ করছে না আনায়াকে। তার নিজের মাথাতেই যেন এখন প্যাঁচ লেগে গিয়েছে, কিন্তু
সে মোটেও এই মুহূর্তে নিজের কোনো কাজের জন্য অনুতপ্ত নয়। এরই মাঝে কেনিত আনায়াকে নিয়ে রুমে চলে এলে আনায়াকে বিছানার একপাশে বসিয়ে দিল। এরপর ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দেওয়ার পর হেয়ার ড্রায়ার দিয়ে একদম শুকিয়ে দিল। এরপর কি যেন ভাবতেই মনে হলো যে আনায়া হয়তো সে সকালবেলায় খেয়েছিল, এরপর আর তার কোনো খাওয়া দাওয়া হয়নি, যে কারণে কেনিত আনায়াকে ওখানে বসতে বলে নিজেই কিচেনে চলে গেল। এদিকে আনায়া তো সেই আগের মতোই রয়েছে, একদম প্রাণহীন মানবের ন্যায়। কেনিত কি বলল আর না বলল তা হয়তো তার কর্ণধারেও পৌঁছাচ্ছে না। পুরো মস্তিষ্ক যেন এখন নিষ্ক্রিয়। কেনিত আবারও নতুন করে আনায়ার জন্য গরম গরম স্যুপ বানিয়ে রুমে এলো, কিন্তু রুমে এসেই অনেকটা অবাক হয়ে গেল। আনায়া বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে চোখ বুজে অনবরত থরথর করে কেঁপে চলেছে। হঠাৎ আনায়ার এহেন অবস্থায় কেনিত ঘাবড়ে গিয়ে হাতে থাকা ট্রেটা বিছানার পাশে টেবিলের ওপর রেখে আনায়াকে চিন্তিত সুরে ডাকল। তবে একবার ডেকেই কেনিত থামল। এতক্ষণে বুঝে গিয়েছে যে আনায়ার কাছ থেকে কোনো জবাব সে এই পরিস্থিতিতে পাবে না, তাই দ্রুত কাঁপতে থাকা আনায়ার পাশে বসে ওর কপালে আর গালে হাত ছোঁয়াতেই আশ্চর্য হলো। আচমকা জ্বর যেন আনায়ার সম্পূর্ণ শরীরে ভর করে পুরো গা পুড়িয়ে দিচ্ছে, আর বিধ্বস্ত মেয়েটা এখন জ্বরে থরথর করে কেঁপে চলেছে। আজ যে ওর দেহে এখনও প্রাণটা রয়েছে, এটা যেন আকস্মিক বিষয়। কেনিত আনায়ার বাহু ধরে টেনে তুলে খানিকটা আধশোয়া করে নিজের দিকে ফিরালো। এই সময় আনায়াকে কেনিত যতক্ষণ স্পর্শ করেছিল ততক্ষণে যেন আনায়ার গায়ের উত্তাপে কেনিত নিজেই অস্থির হয়ে উঠেছে। হঠাৎ এমন জ্বর আকস্মিক কিছু নয়। আজ আনায়ার সাথে যা হয়েছে এবং সর্বশেষে কেনিত ওর নিস্তেজ দেহের সাথে যতটা পৈশাচিক কাজ করেছে তাতে এমনটা হওয়ারই ছিল। কিন্তু আনায়ার জ্বর যেন নিমেষেই বেড়েই চলেছে। তারা চোখ খুলে তাকা। তারা আমার শুনতে পাচ্ছিস? তারা। কেনিত এবার খানিকটা চিন্তিত এবং নরম সুরেই কথাগুলো বলল। তবে আনায়াকে দেখে মনে হচ্ছে সে চোখ জোড়া খুলতে পারছে না। কেনিত আরেকটু খেয়াল করে দেখল আনায়ার চোখ বন্ধ রইলেও অনবরত সেখান হতে ফোঁটা ফোঁটা পানি ঝরছে, সঙ্গে সম্পূর্ণ দেহের সাথে অনবরত তার বিধ্বস্ত ঠোঁটজোড়া কেঁপে চলেছে। এমনকি কেনিত তাকে ঠিকঠাকভাবে আধশোয়া করানোর পরও সে ব্যালেন্স ধরে রাখতে না পেরে হেলে যাচ্ছে। এরই মাঝে কেনিত দ্রুত মোটা কম্বল এনে আনায়াকে সম্পূর্ণভাবে পেঁচিয়ে ওকে বসিয়ে দিল, সঙ্গে রুমের এসিটাও বন্ধ করে দিল। তবু আনায়ার অবস্থা ধীরে ধীরে আরও বেশি নাজুক হচ্ছে। কেনিত দু হাতে আনায়ার গাল ধরে বুড়ো আঙুলটা অসাবধানতার জন্য আনায়ার ঠোঁটে লাগাতেই আনায়া বন্ধ চোখজোড়া আরও বেশি কুঁচকে নিয়ে কেঁপে উঠল। আর কেনিত নিজের ভুল বুঝতেই দ্রুত আনায়াকে আলতোভাবে ধরল, যাতে পুনরায় কোথাও ব্যথা না লাগে। এরই মাঝে কেনিত অনবরত আনায়াকে ডাকাডাকি করে কোনো মতে ওর চোখ খোলাতে পারল, তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না, যে কারণে আনায়া চোখ খোলার সাথে সাথেই আর বেশি দেরি না করে স্যুপের বাটিটা কেনিত হাতে নিয়ে চামচে স্যুপ তুলে আনায়ার মুখের সামনে ধরে বলতে থাকলো, তারা বেশি দেরি করবি না, দ্রুত খেয়ে নে সব, নয়তো প্লিজ আমাকে দিয়ে আর কিছু করানোর চেষ্টা করিস না। লিটারেলি তোকে আমার একদম অসহ্য লাগছে। কেনিতের এমন তিক্ততার সুরে বলা কথাতেও আনায়ার কোনো হেলদোল নেই। মানসিক কিংবা শারীরিক কোনো পর্যায়ে যে আনায়া স্বাভাবিক নেই তা কেনিত বুঝতে পেরেও বারবার ভুলে গিয়ে আনায়ার ওপর বিরক্ত হচ্ছে। তবে এবারও নিজেকে যথেষ্ট সামলে রাগ কমিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এরপর ছোট ট্রেতাতে স্যুপের বাটিটা নিজের এক উরুতে রেখে আয়নার এক গালে নিজের হাত আলতোভাবে ছুঁয়ে নরম সুরে অনেকটা অনুনয় করে বলতে লাগলো, প্লিজ খেয়ে নে, ওষুধ খেতে হবে তো। কেনিত নরম সুরে বলুক কিংবা তিক্ত সুরে চিল্লিয়ে চিল্লে আনায়ার ধ্যান জ্ঞান যে এখন এই জগতে নেই তা কেনিতকে কে বোঝাবে। কেনিতের কষ্ট হচ্ছে তো এই ভেবে যে সে আনায়ার এমন অবস্থা না হলে হয়তো ওকে আরও বেশি কষ্ট দিয়ে নিজের শান্তি পেতে পারত। অথচ আনায়ার এহেন অবস্থাতে কেনিত অজানা অশান্তিতে ডুবে গিয়েছে। এবার আর কেনিত আনায়ার রেসপন্সের আশায় বসে রইল না। আস্তে করে চামচটা আনায়ার ঠোঁটে ছোঁয়ানোর পরেই আনায়া ধীরে ধীরে মুখ খুলল। তবে এতক্ষণে আনায়ার চোখ জোড়া পুনরায় বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আনায়া মুখ খুলেছে দেখেই কেনিত তড়িঘড়ি করে যতটা পারল ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করলো। বেচারার এই বয়সে এভাবে কাউকে খাওয়াতে গিয়ে যে নিজের জান প্রাণ বের করে ফেলবে তা হয়তো কেনিত কল্পনাতেও ভাবেনি।
আনায়া তো যথারীতি একইভাবে অর্থচেতন রূপেই রয়ে গিয়েছে, কিন্তু আনায়াকে খাওয়াতে গিয়ে কেনিতের সে কি অনুনয়। পারলে কাকুতি মিনতি করে আনায়ার হাতে পায়ে ধরে খাওয়াতে পারলে যেন বাঁচে। এসব করতে গিয়ে যে ওর চোখেই পানি চলে আসেনি, এটাই যেন অনেক।